আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট অনিশ্চয়তা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে। ডাকসুর রোডম্যাপে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না থাকায় শিক্ষার্থীদের ক্ষোভ, কোনো রাজনৈতিক চাপ নেই দাবি কর্তৃপক্ষ। রাজনৈতিক প্রভাব দখল আর প্রতারণায় ফুলে ফেপে উঠেছে কেরানীগঞ্জের মধু সিটি হাউজিং, অত্যাচারে শতাধিক মানুষ এলাকা ছাড়া। আগুনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের সখীপুরের সংরক্ষিত বনাঞ্চল হুমকির মুখে জীববৈচিত্র্য, বন কর্মকর্তাদের যোগ সাদস্যের অভিযোগ। দুর্বৃত্তদের তাণ্ডবে মাথা গোজার ঠাঁই হারিয়েছে যশোরের নরেন্দ্রপুরের 14টি পরিবার, মাটিতে মিশিয়ে দিয়েছে ঘর বাড়ি আসবাবপত্র। সেনা আর গোলাবারুদ নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে উত্তর কোরিয়া, সমুদ্র ও স্থলপথে গেছে অত্যাধুনিক সমরাস্ত্র। এবং নারীগঞ্জে বিশ্বকাপ ক্রিকেটে বাছাই পর্বে টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশ, স্কটল্যান্ডকে 34 রানে হারালো জ্যোতির দল। দেখছিলেন শিরোনামগুলো, সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে বিস্তারিত। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট শঙ্কা ও অনিশ্চয়তা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাইফুল রিপনের প্রতিবেদন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকে গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে এলেও এখনও নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেয়নি অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বিভিন্ন মহলের বক্তব্যে দিন দিন বাড়ছে অনিশ্চয়তা। এমন প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে প্রশ্ন ছিল, কেন এমন বৈঠকের প্রয়োজন হলো? যারা নির্বাচন বিলম্বিত করতে চায় অথবা নির্বাচনই চায় না, এরকম দুই একটি দলের কথাবার্তায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রসঙ্গ এবং ওনার বক্তব্য, ওনার প্রেস সচিবের বক্তব্য, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচনটি একটি অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। দুই একজন উপদেষ্টা বিভিন্নভাবে কথাবার্তা বলছেন, বিভিন্নভাবে বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে নির্বাচিত সরকার আসলেই আগের মতো হবে, সুতরাং অনির্বাচিত সরকারি শ্রেয়, এরকম অনেক বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তার মতে রাজনৈতিক দলগুলোকে দেয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তারা সবসময় আলাপ আলোচনাকে গুরুত্ব দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সাথে, এখনও দিচ্ছেন, কিন্তু তার প্রতিফলন আমরা আসলে কার্যক্ষেত্রে দেখছি না। আমরা মনে করি এই বিষয়টা তাদের আর একটু গভীরভাবে বিবেচনা করার দরকার। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানান বিএনপির এই নেতা। নির্বাচনের রোডম্যাপ যদি এখন থেকে ঘোষণা করে, তার ফলাফল হবে জাতির মধ্যে এই বিষয়ে যে একটি অনিশ্চয়তা আছে সেটা কেটে যাবে। স্পেসিফিক রোডম্যাপ চাইব, যেটা তিনি জাতির সামনে প্রদান করবেন, যে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বরেই অথবা ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অফিসিয়ালি তিনি নির্বাচন কমিশনকে ইনস্ট্রাকশন দেবেন। বিএনপি রাজপথের আন্দোলনের চেয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও দাবি করেন সালাউদ্দিন আহমদ। আমরা আগে ওনার সাথে কথা বলবো ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ডাকসুর রোডম্যাপে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন হয়নি। মে মাসের মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করে নির্বাচন চায় শিক্ষার্থীরা। আর গঠনতন্ত্র সংশোধন, আচরণবিধি প্রণয়ন ও পরামর্শ কমিটির সুপারিশ সিন্ডিকেট সভায় অনুমোদনের পরই ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে ডাকসু ও হল গঠনতন্ত্র সংশোধনের সদস্য সচিব মুন্সি শামসুদ্দিন আহমেদ।
নির্বাচন পেছাতে কোনো রাজনৈতিক চাপ নেই বলেও দাবি করেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু শতবর্ষ পুরনো বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংগঠন কাজ করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ভূমিকা রেখেছে 52 ভাষা আন্দোলন, 66 6 দফা ও 71 স্বাধীনতা সংগ্রাম সহ বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে। ঢাবি অধ্যাদেশ 1973 অনুসারে ডাকসু মনোনীত 5 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। তুলে ধরেন শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সুযোগের বিষয়। প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে 37 বার, যার 29 বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের 50 বছরে। স্বাধীনতার 53 বছরে মাত্র 8 বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ 2019 সালের নির্বাচনের পর নানা রাজনৈতিক সমীকরণে থমকে আছে ডাকসু নির্বাচন। তাই 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষার্থীদের অন্যতম চাওয়া ছিল ডাকসু নির্বাচন। এরই ধারাবাহিকতায় নির্বাচনের সময়রেখা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। টাইমলাইন অনুযায়ী এবছর মে মাসের শুরুর দিকে নির্বাচন কমিশন গঠন ও মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে ডাকসু রোডম্যাপে নির্বাচনের নির্দিষ্ট তারিখ উল্লেখ না করায় শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন হয়নি বলছেন অনেকেই। এই ডাকসু নির্বাচনের রোডম্যাপ আমরা পরে যেটা বুঝেছি, এখানে আমাদের কিছুটা আপত্তি রয়েছে। শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার পুরোটা প্রতিফলন এই টাইমলাইনে ঘটে না। যে রোডম্যাপ দিয়েছে এবং সেই রোডম্যাপ যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এবং কারো চাপে মাথা নত করে যাতে নির্বাচনকে আবার পিছিয়ে দেওয়া বা এই ধরনের সিদ্ধান্ত যাতে না নেওয়া হয়। মে মাসের ভিতরে আসলে ইলেকশনটা হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে টাইমলাইন দিয়েছে সেখানে পরবর্তী টাইমলাইন কিন্তু সুনির্দিষ্টভাবে নাই। আমরা এখন এটার জন্য আন্দোলন করব যে কবে নির্বাচন হবে সেটারও সুনির্দিষ্ট টাইমলাইন দিতে হবে। এখানে কোনো ফাঁকিঝুঁকি দেওয়ার সুযোগ নেই। এদিকে নির্বাচন পেছাতে কোনো রাজনৈতিক চাপ নেই, বরং এটি পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখতিয়ার বলছেন ডাকসু গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য সচিব। ডাকসু নির্বাচনটা পুরোটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়। সরকারের তো সহযোগিতা লাগবে। একটা নির্বাচন করতে হলে তো সেখানে বিভিন্ন কর্নারের বিভিন্ন সংগঠনের সহযোগিতা লাগে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন যারা আছে তাদেরও সহযোগিতা লাগবে। 3 সংস্কার কমিটির সুপারিশ সিন্ডিকেট সভায় অনুমোদন হলে নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। এই যে বিভিন্ন 3টা কমিটির সুপারিশগুলো সিন্ডিকেট অনুমোদন হওয়ার পরেই হয়তো পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করা হবে। সেই হিসাবে মে মাসের মধ্যে হয়তো ডাকসু নির্বাচন ডেট ঘোষণা হয়তো হতে পারে, কিন্তু ওই সময়ের মধ্যেই নির্বাচন করা বোধহয় খুব একটা হবে না। দ্রুত ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন ও শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধ হবে দলীয় ও লেজুর ভিত্তিক রাজনীতি, এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। নেই অনুমোদন, রাজনৈতিক প্রভাব আর দখলে অবৈধভাবে ঘটেছে মধু সিটি হাউজিং। প্রতারণায় ফুলে ফেপে এখন কেরানীগঞ্জের সবচেয়ে প্রভাবশালী হাউজিং কোম্পানি। কেরানীগঞ্জের নিরীহ কৃষকদের জমি দিনে দুপুরে জোর করে দখল করে গড়েছে হাউজিং। মধু সিটির সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এলাকা ছাড়তে হচ্ছে শতাধিক মানুষকে। এসব অপকর্ম করে গেছে স্বৈরাচার আওয়ামী লীগের দাপট আর প্রভাব খাটিয়ে। হাউজিং কোম্পানির প্রতারণা নিয়ে শাহাদাত নিশাদের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন 5ম পর্ব। ক্যামেরায় ছিলেন অঞ্জন বর্মন। কেরানীগঞ্জ উপজেলার তারানগর, কলাতিয়া, রোহিতপুর ও শাক্তা সহ বিভিন্ন এলাকায় ফসলি জমি দখল করে আবাসন প্রকল্প করেছে মধু সিটি। ঢাকার উপকণ্ঠের এই জায়গা থেকে দক্ষিণ দিকে মাইলের পর মাইল জমিতে দেখা মেলে আবাসন কোম্পানিটির সাইনবোর্ড। আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে এসব জমি। জায়গা বেঁধে প্রতি কাঠার দাম 15 থেকে 70 লক্ষ টাকা পর্যন্ত। তবে অবাক করা বিষয় হচ্ছে অধিকাংশ জমির বৈধ মালিকানা নেই মধু সিটির। মূলত পতিত স্বৈরাচার সরকারের প্রভাবে এবং নিজেদের ক্ষমতা কাজে লাগিয়ে নিরীহ মানুষের জমি দখল করেছিল মধু সিটি নামে বেসরকারি এই আবাসন প্রতিষ্ঠান। তারা আমাদেরকে বলার এখতিয়ারও রাখে নাই যে আমরা যে মালিক, এই গুরুত্বটাও দেয় নাই, তারা বরাদ করে ফেলছে। কামরুল ইসলাম, বিপু সাহেব আর শাইন উপজেলা চেয়ারম্যান, এরা আওয়ামী লীগের নামদারি আর কি। আর এলাকায় যারা সন্ত্রাসী, এদের একটা গ্রুপ আছে, এরা লাঠি সোটার আন্দা টান্দা একটা গ্রুপ মোটরসাইকেল নিয়ে চলে। যারা নিরহ লোক তাদের উপর আক্রমণ করে ভয়ভীতি দেখায়, এরকমও কাটাছেড়াও করছে, অনেকে মারছে, অনেকে এলাকা ছাড়া করছে, এরকম আছে। ফসলি জমি থেকে শুরু করে পারিবারিক জমি কোনোটাই বাদ যায়নি মধু সিটির দখল থেকে। দিনে দুপুরেই অন্যের জায়গায় বালু ভরাট করে নিয়ে নেন নিজ আয়ত্তে।
আর জমির প্রকৃত মালিক প্রতিবাদ করতে গেলেই ঠুকে দেন মামলা। টর্চার করছি এরকম অপবাদ আমাদেরকে দিচ্ছে, হ্যাঁ, দিয়ে আবার কিছু দিচ্ছে আমাদের নামে। কিছু কিছু জমি ওরা আমাদের না জানেই ভরাট করে ফেলছে, তো সেটা বাধা দিতে যাওয়ার কারণে আমার বড় ভাইদের তারা হামলা করেছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হেনস্থ করেছে। আওয়ামী লীগের দাপট দেখিয়ে নিজস্ব বাহিনী দিয়ে অস্ত্র ঠেকিয়ে জমি দখল নিয়েছেন এমন ইতিহাসও রয়েছে মধুসিটির বিরুদ্ধে, যে প্রভাব এখনো চলমান মধুসিটির। যখনই দেখি রাতের আধারে বালি দিয়ে ভরে ফেলেছে আমাদের এলাকা, আমাদের জমি যাওয়া, তখন আমরা প্রতিবাদ করি। প্রতিবাদ করার পরে আমাদের উপর তাদের পেটুয়া বাহিনী এবং মোটরসাইকেল বাহিনী আমাদের উপরে ঝাঁপায় পড়ে এবং এতে আমরা দূরে সরে যাই, জানে আমাদের করার কিছু নাই। পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন কোনোটারই অনুমোদন নেই এই অবৈধ হাউজিং কোম্পানিটির। শুধুমাত্র রাজনৈতিক আশ্রয়ে মধুসিটির কালো হাত থেকে রক্ষা পায়নি খালবিল ও সরকারি খাস জমি। 2019 সালে বুড়িগঙ্গার নদী দখল করে গড়ে ওঠা মধুসিটির কালো হাত থেকে 100 একর জমি উদ্ধার করেছিল বিআইডব্লিউটিএ, যেখানে নদী দখল করে প্লট বানিয়ে বিক্রিও করেছিল এই হাউজিং। গেল বছরে মার্চে মধুসিটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। পতিত স্বৈরাচার সরকার পালালেও আওয়ামী দাপটে প্রভাব বিস্তার করা মধুসিটির প্রভাব রয়ে গেছে এখনও। অনুমোদনহীন হাউজিংয়ের আড়ালে দখল করা সরকারি খাস জমি থেকে ভুক্তভোগীদের জমি কোনোটাই উদ্ধার করা সম্ভব হয়নি, বরং আগের প্রভাবেই প্রকাশে চলছে এই হাউজিং। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এনচুলিক এবং পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাপ। 3 দিনের এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটের সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় আলোচনা হবে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন মার্কিন 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। পরে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তারা। আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। বাংলাদেশে রাজনৈতিক পালা বদলের পর ঢাকার সঙ্গে স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করে তা এগিয়ে নিতে মনোযোগ দিচ্ছে পাকিস্তান। দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহ সহযোগিতার নানা ক্ষেত্রে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় বাংলাদেশ। এরই অংশ হিসেবে প্রায় 15 বছর পর আগামী বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক। ওই বৈঠকে অংশ নিতে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 9টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার বড় বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গেল 3 মাস থেকে কবির বড় বোনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। পুলিশ জানায়, গত 5 আগস্ট পরবর্তী সময়ে এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা সহ 2টি মামলা দায়ের করা হয়। চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের জুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে তামাকুমন্ডি লেনের রহমান ম্যানশন নামের বিপণী কেন্দ্রের জুতার গুদামে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায়, রাত 8:20 আগুন লাগার সংবাদ পায়। এরপর ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। রাত 10:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। সবার দোকান তো খোলা ছিল, গোডন তো বন্ধ। গোডনে হয়তো কোনো শর্টের কারণে আগুন ধরছে। গোডনে আগুন ধরাতে সব মালের মধ্যে যখন আগুন লাগিয়ে গেছে, এই গোডনের সব মাল এখন একটা থেকে একটা 3-4টে গোডনে লাগিয়ে গেছে। এখন আহত নিহত আমরা কাউকে পাই এবং ক্ষয়ক্ষতি আমরা অপারেশন ফেজ বর্তমানে আছি। অপারেশন ফেজ করে আমরা যখন রিপোর্টিং ফেজ করবো তখন আমরা কারণ ক্ষয়ক্ষতি জানাতে পারবো।
নোয়াখালী জেনারেল হাসপাতালের নতুন ভবনের কাজ শেষ না হওয়ায় ভোগান্তি পোহাচ্ছে সেবা প্রার্থীরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। আমরা যুক্ত হব। মাওলা, কবে নাগাদ কাজ শেষ হওয়ার কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, আমাদের জানাবেন। অতসী, আমি এখন দাঁড়িয়ে আছি 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে, যেটি নোয়াখালীর যারা প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে তাদের সেবা গ্রহণ করার বা সেবাস্থলের একটি প্রধানতম ভরসা। শুধু নোয়াখালী নয়, নোয়াখালী পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুর থেকেও লক্ষ্মীপুরের যে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল রয়েছে সেটির একটি বিশাল অংশ এই হাসপাতালে সেবা নিতে আসেন। তো সেই হিসাবে যে বৃহত্তর একটি জনগোষ্ঠী প্রান্তিক জনগোষ্ঠী এই নোয়াখালী জেনারেল হাসপাতালে সেবা নিতে আসেন। তো আসলে এই হাসপাতালের যে সকাল থেকে যে চিত্র আমরা দেখতে পেয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রচন্ড রকমের যে বহির্বিভাগ রয়েছে হাসপাতালের, সেখানে প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সময়ের সাথে সাথে সেটি আরো পাল্লা দিয়ে আর বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তো এই বহির্বিভাগে যে স্থান সংকুলন না হওয়া একটি ঘিঞ্জি পরিবেশ বিরাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে কোথাও বসার ঠাঁই নেই, বিশেষ করে যে নারী এবং শিশুরা একটি যে বিড়ম্বনার মধ্যে রয়েছেন। তো কারণ হিসেবে জানা গিয়েছে যে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের যে নতুন ভবন, 7 তলা বিশিষ্ট যে নতুন ভবন, সেই ভবনের কাজ দীর্ঘ 4-5 বছরও শেষ না হওয়ায় এই বিড়ম্বনা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে জায়গা সংকুলন না হওয়ায়, অর্থাৎ নতুন ভবনের কাজ বা নতুন ভবন শেষ না হওয়ায় এবং এটি হস্তান্তর না করায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। অপরদিকে যে পর্যাপ্ত পরিমাণ ওয়ার্ডের সংকট কারণে রোগীরা বা যারা সেবা প্রত্যাশী রয়েছে তারা যে শয্যা না পেয়ে মেঝেতে অবস্থান করছে। তো আমি এখন এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করবো একজন সেবা প্রত্যাশীর সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে আসলে কি কারণে এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এই সমস্যা থেকে সংকটের উত্তরণ কি বলে আপনি মনে করেন? আসলে এখানে নতুন ভবনের কার্যক্রমটা বেশ কয়েক বছর থেকে চালু হয়েছে, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আজও সেটি শেষ হয়নি। যার কারণে এখানে একটি জায়গায় আউটডোরে অর্থাৎ বহির্বিভাগে এখানে রোগীরা আসছেন প্রতিনিয়তই। এখানে প্রায় প্রতিনিয়ত 2 থেকে 2.5 হাজার নারী, শিশু, পুরুষ এখানে টিকিট করার জন্য চিকিৎসা নেওয়ার জন্য আসেন। কিন্তু আমরাও কি বুঝতে পারছি না যে কেন এই সমস্যা হতে যাচ্ছে, কেন দ্রুত এই কাজটি সম্পূর্ণ হচ্ছে না। নতুন ভবনে যদি কাজটি সম্পূর্ণ হয় তাহলে এই ধরনের সমস্যা আর এখানে আর থাকবে না। প্রতিদিন এখানে প্রচন্ড গরম, আপনারা জানেন যে এখন তাপদাহ অত্যন্ত বেশি সারা বাংলাদেশে। নোয়াখালীর এই অঞ্চলে অনেক তাপদাহ, বৃষ্টি হচ্ছে না, যদিও ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে জেলাতে বৃষ্টি হয়েছে, কিন্তু নোয়াখালীতে একটু বৃষ্টিও হয়নি। তো এখানে প্রচন্ড তাপের মধ্যে এই শিশুদেরকে নিয়ে মায়েরা অনেক কষ্ট করছে, বাবারা অনেক কষ্ট করছে। আমরা আশা করব স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, গণপূর্ত মন্ত্রণালয় দ্রুত বেগে এটি নতুন ভবনের কার্যক্রম চালু করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যেমনটি দাবি করেছেন যে অতি শীঘ্রই নতুন ভবনের কাজ শেষ করে একটি হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দিলে এই যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনা থেকে সেবা প্রত্যাশীরা কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। তখন দিকে সকাল থেকে যে চিত্র আমি দেখতে পেয়েছি, আসলে সকাল 8:30 ভিতরে সংশ্লিষ্ট চিকিৎসক যারা রয়েছেন তারা তাদের নির্ধারিত কক্ষে বসার কথা থাকলো, কিন্তু 8:30 পরও কিন্তু এখনো অনেক চিকিৎসক তাদের কক্ষে প্রবেশ করেননি। অপরদিকে যে হাসপাতালের যিনি প্রধান রয়েছেন তত্ত্বাবধায়ক, তিনিও এখনো তার কার্যালয়ে আসেননি এবং যে আবাসিক মেডিকেল কর্মকর্তা আরমও যিনি রয়েছেন ডাক্তার রাজীব আহমেদ চৌধুরী, তিনিও তার কক্ষে প্রবেশ করেনি। ফলে এই বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সেবা প্রত্যাশী যারা রয়েছে নোয়াখালী জেলা হাসপাতালে যারা সেবা নিতে আসেন তারা জানিয়েছেন যে নতুন ভবনটি যদি শেষ হয় এবং এটি যদি হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয় তাহলে তারা যারা সেবা প্রত্যাশী রয়েছে তারা সেবা নিতে তাদের সুবিধা হবে এবং যে অব্যবস্থাপনা রয়েছে এটিও দূর হবে। একই সাথে যে সেবা প্রত্যাশী যারা আছেন তারা বলেছেন যে জায়গার সংকুলন হচ্ছে না, যে জায়গারও যে একটা সমস্যার সমাধান হবে, পর্যাপ্ত পরিমাণ তারা জায়গা পাবে। একইভাবে অক্সিজেন প্ল্যান্টও নির্মাণ হবে যেটির মাধ্যমে তারা এই প্রচন্ড যে তাপদাহ রয়েছে এই তাপদাহ থেকে তারা রক্ষা পাবে। অতসী হচ্ছে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা নোয়াখালীতে ছিলাম। নোয়াখালীর হাসপাতালে নতুন ভবন তৈরি না হয় সেবা প্রত্যাশীরা যে ভোগান্তি পোহাচ্ছেন সেই চিত্রই তুলে ধরছিলেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সংবাদ সকাল। টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত শাল গজারি বনে দুর্বৃত্তের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে বনাঞ্চল, সেই সঙ্গে পরিবেশ ও যে বৈচিত্র্য পড়ছে হুমকির মুখে।
আগুন নির্বাপন এবং সরকারিভাবে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বারবার আগুনের ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, বন কর্মকর্তাদের যোগসাজকেই বনে আগুন দেয়া হচ্ছে। সহকর্মী অভিজিৎ ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। এভাবে পড়ছে টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও সখীপুর বনাঞ্চল। দুর্বৃত্তের দেয়া আগুনে দিনে দুপুরে বনাঞ্চলের গাছপালা পুড়লেও নেভানোর উদ্যোগ নেই কর্তৃপক্ষের। মির্জাপুর বাসতল রেঞ্জের মুসারচালা কটামরা বনাঞ্চলের একই চিত্র বলে দিচ্ছে বন পুরানোর কারণ। সখীপুরে প্রায় ২,২০০ একর জমিতে শাল গজারির সংরক্ষিত বন। এর মধ্যে ১,৭৮০ একর বনভূমিতে টেকসই বন ও জীবিকা প্রকল্পের আওতায় প্রায় ১০,৮০,০০০ ফলদ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। তবে আগুনে প্রকল্পের গাছসহ পুড়ে ছাই হচ্ছে ছোট ছোট শাল গজারির চারা। এছাড়া বনের ভেতরে বানর, বেজি, কাঠবিড়ালি, শিয়াল, চিল, শালিক, ঘুঘু, গুইসাপ সহ বিভিন্ন প্রজাতির প্রাণী মারা যাচ্ছে। পাশাপাশি হারিয়ে যাচ্ছে তাদের নিরাপদ বাসস্থান। বন বিভাগের লোকজনকে ম্যানেজ করে বনাঞ্চলের ভেতরে বসতি গড়ে উঠছে। তাদের যোগসাজশে বনে দেওয়া হচ্ছে আগুন। অভিযোগ স্থানীয়দের। হচ্ছে আপনার বিট কর্মকর্তা, সরকারি কর্মকর্তা যারা, ওনারাই দিচ্ছে, এটা আম পাবলিক দিতে পারবে না। বন বিভাগ যদি সোচ্চার থাকতো তাহলে এই বন জঙ্গলে কেউ আগুন দিতে পারতো না। টাকা পয়সা লেনদেন না হইলে আমি করলাম না, আমার নামে মামলা হইলো, যে করলো তার নামে মামলা হইলো না, তাহলে কি বুঝাই? আমরা চাই যে আগুনটা দেওয়া বন্ধ হোক। এটা যে যারাই দেখ, এটা অবশ্যই পরিবেশের জন্য ক্ষতি, আমাদের প্রাকৃতিক টাঙ্গাইলের যে শালবন, সেই শালবনের জন্য ক্ষতি। তবে আগুন লাগা ও বসতি গড়ে ওঠার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নলুয়া বিট কর্মকর্তা তানভীর হাসান ও মির্জাপুরের বাসতল রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বিপ্লব। টার্গেটিংয়ে আসলে বিটে বসে বক্তব্য দেওয়াটা হচ্ছে আমার জন্য, আমি তারপরে বললাম যে আমি যেহেতু ট্রেনিংয়ে আছি, সো আমার জন্য হচ্ছে সেনসিটিভ আর কি। আপনার যা ইচ্ছা আমরা তার লিখে দেন, আমার কোনো বক্তব্য নাই, এখানে কোনো বক্তব্য নাই। পরিবেশবিদরা বলছেন বনে আগুনের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। গাছ ধ্বংসের কারণে, বনভূমি উজাড় করার কারণে আমাদের দেশে তাপমাত্রা বাড়ছি বলা চলে। কারণ আমরা জানি যে গাছ অক্সিজেন তৈরির কারখানা। তবে বন কর্মকর্তা বললেন বন বিভাগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এখানে যদি এই ধরনের কোনো ঘটনা থাকে, স্পেসিফিক আমাদের ফরেস্টাররা বা বনকর্মী কেউ জড়িত থাকে, তাহলে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিই। টাঙ্গাইলে ৫৮,৭৭৪ একর বনভূমি বেদখল হওয়ার পর বিগত ৭ বছরে উদ্ধার করা হয়েছে ২১,০০০ একর বনভূমি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দুর্বৃত্তদের নারকীয় তাণ্ডবে মাথা গোজার শেষ ঠাঁইটুকু হারিয়েছে যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের ১৪টি উদ্বাস্তু পরিবার। ১ বিঘা জমি জোরপূর্বক দখল করতে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পরিবারগুলোর ঘর বাড়ি, আসবাবপত্র। মারধর করা হয়েছে নারী ও শিশুদের। সবকিছু হারিয়ে এখন দিশেহারা পরিবারগুলোর অর্ধশত মানুষ। ভুক্তভোগীর অভিযোগ, যশোরের স্থানীয় এক জামায়াত নেতার নেতৃত্বে এই নারকীয় তাণ্ডব চালানো হয়। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। যশোরের নরেন্দ্রপুর ইউনিয়নের খাপাড়া। গেল ১৩ এপ্রিল সকাল ৮টার একটু আগেও এই ধ্বংসস্তূপে ছিল শিশুদের কোলাহল, মায়ের স্নেহ, বাবার দরদ মাখা শাসন আর জীবিকার তাগিদের তাড়া। রোজকার মতো সেদিনও ঘটেছিল তাই। জীবিকার তাগিদে বাড়িগুলো পুরুষশূন্য হতেই ধারালো রামদা, কুঠার, শাবল আর বাঁশের লাঠি হাতে অন্তত ৫০ থেকে ৬০ জন দুর্বৃত্ত ঝাঁপিয়ে পড়ে উদ্বাস্তু পরিবারগুলোর ওপর। মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় ১৪টি পরিবারের ঘরবাড়ি। মারপিট করা হয় বাড়িতে থাকা নারী শিশুদেরও। ভুক্তভোগীদের অভিযোগ, নারকীয় এ তাণ্ডবের নেতৃত্বে ছিলেন স্থানীয় জামায়াত ইসলামের নেতা কবির খা। ৮ ঘটিকা আমরা ছেলে বাড়ি নেই, ৮ ঘটিকা এসে মহিলাকে মারধর করছে, ভাঙচুর করছে, বাড়ি করছে, ভাঙচুর করছে। ৫০-৬০ জন লোক অস্ত্রপাতি নিয়ে, লাঠি ঠাঙ্গা নিয়ে আসে ভাঙচুর স্টার্ট করেছে। সব ঘর দরজা ভাঙচুর করেছে। ৫০ বছর এই জমিতে আমরা কেউ আমাকে কোনোদিন এরকম পাইনি। খাবার জামাতের তো আমি কবির ছেলেবেলে সব আসে আমার কাছে ভাঙচুর আরম্ভ করতেছে।
বলছে তোদের কোনো কথাই শুনবো না, তোদের কোনো কথাই শোনা হবে না, তোদের এক্ষুনি বেরোতে হবে। স্থানীয়রা জানায় উদ্বাস্তু এই পরিবারগুলিকে একই জমিতে আশ্রয় দিয়েছিল সাইদ বক্স নামের এক ব্যক্তি। সম্ভবত আজকের হঠাৎ করে জমিটা দখলের উদ্দেশ্যে হয়তো তারা এই ভাঙচুর করতে পারে। এদিকে ঘটনার 2 দিন পর 15 এপ্রিল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ এটাকে নারকীয় তাণ্ডব বলে অভিহিত করেন। এটা তো একটা নারকীয় একটা ধ্বংসযজ্ঞ, আপনারা নিজেরাও প্রত্যক্ষ করছেন। হ্যাঁ, যারা ক্ষতিগ্রস্ত, যারা ভুক্তভোগী, স্পষ্টভাবে তারা জামাত ইসলামীর দিকে আঙুল তুলছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। একটা মামলা প্রক্রিয়াধীন চলছে, আমরা আইনসঙ্গত ব্যবস্থা করার জন্য তৎপর হয়েছি। ঘটনাস্থলে ওইখানে আমরা কাউকে আটক করতে পারিনি, আমরা যাওয়ার পরেই সবাই এদিক সেদিক চলে যায়। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এই মাটিতে এই উদ্বাস্তুদের বসবাস। এতটা সময় পেরিয়ে তৃতীয় প্রজন্ম দেখল এমন নৃশংসতা। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটের আক্কেলপুরে একটি এজেন্ট ব্যাংকিং শাখা থেকে প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন ব্যাংকের ক্যাশিয়ার মাসুদ রানা সহ সংশ্লিষ্টরা। এই ঘটনায় বিভিন্ন দপ্তরে অভিযোগ ও আন্দোলন কর্মসূচির পরও কোনো টাকা ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। এতে চরম বিপাকে পড়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। অবিলম্বে টাকা ফেরত চান ক্ষতিগ্রস্তরা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। জয়পুরহাট থেকে সহকর্মী রেজাউল করিম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। আমি 10 লক্ষ টাকা তুলছি আমার নাতির বিয়ের জন্য। বৃদ্ধা আসমা বেগম 10 লাখ টাকা নাতনির বিয়ের জন্য আক্কেলপুর ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় আমানত রেখেছিলেন। শুধু আসমা বেগম নয়, আক্কেলপুর দারুল কোরআন মাদ্রাসার এতিমদের জন্য রাখা 39 লাখ টাকা সহ প্রায় 80 জন গ্রাহকের 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন ব্যাংকটির ক্যাশিয়ার মাসুদ রানা সহ ওই শাখার 3 জন। এ ঘটনায় মামলা হলে এজেন্ট ব্যাংকের মালিক, ব্যবস্থাপক ও ক্যাশিয়ারকে গ্রেপ্তার করা হলেও একদিনের মধ্যেই আদালত থেকে জামিন পান তারা। এদিকে ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচি করেও কোনো সুরাহা পাচ্ছেন না। টাকা তুলতে গেছি, মাসুদ রানা বলে যে হচ্ছে সার্ভিস নাই আপা বসেন। উস্তাদদের বেতন, কর্মচারীদের বেতন, ছাত্রদের এতিম, অসহায় শিশুদের খাবারের টাকা সেখানে জমা ছিল। টাকা আত্মসাতের ঘটনায় এজেন্ট ব্যাংকের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইসলামী ব্যাংক কর্মকর্তার। গ্রাহকদের টাকা নিয়ে যাও, ওখানে জায়গা কিনেছেন, জমি কিনেছেন, বাড়ি করেছেন, যেটাই করুক সেগুলো যাতে করে বিক্রি করে আমাদের গ্রাহকদের অর্থগুলো পরিশোধ করেন, সেজন্য আমরা তাদেরকে সাবসিডি করব ইনশাআল্লাহ। শাখাটি সঠিকভাবে তদারকি হয়নি উল্লেখ করে গ্রাহকদের স্মারকলিপি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা জানান জেলা প্রশাসক। এর যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ মন্ত্রণালয়কে আমরা এটার ব্যবস্থাপনার জন্য পাঠাবো, যাদের টাকা তছরূপ হয়েছে তারা যেন সেই গ্রাহকরা যেন টাকা ফেরত পায় সেই নিশ্চয়তা যেন প্রদান করে। 2018 সালে আক্কেলপুর পৌর শহরের উপজেলা পরিষদের সামনে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে প্রায় 2000 অ্যাকাউন্ট রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বঙ্গোপসাগরে শুরু হয়েছে সব ধরনের মাছ ধরার ওপর 58 দিনের নিষেধাজ্ঞা। বিগত বছরগুলোর চেয়ে সময়সীমা কমিয়ে পুনর্বিন্যাস করায় খুশি পটুয়াখালীর জেলে সহ মৎস্য সংশ্লিষ্টরা। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রাখায় বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছেন মৎস্য গবেষকরা। তবে কক্সবাজারের জেলেরা বলছে নিষেধাজ্ঞা 1 মাস এগিয়ে আনায় বিপাকে পড়েছেন অনেকে। সরকারি সহায়তা বাড়ানোর দাবি করছেন তারা। পটুয়াখালী থেকে সহকর্মী সাইদ ইব্রাহিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ইলিশ সহ সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর বাংলাদেশের জলসীমায় নিষেধাজ্ঞা থাকত 20 মে থেকে 65 দিন। বাংলাদেশে নিষেধাজ্ঞার সুযোগে প্রায় 39 দিন ভারতীয় জেলেরা দেদারসে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যেত বলে দীর্ঘদিন অভিযোগ করে আসছিল জেলেরা। তাদের দাবির প্রেক্ষিতে এবছর ভারতের সঙ্গে মিল রেখে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
গবেষকরা বলছেন আগে সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী বাংলাদেশের মৎস্য সম্পদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো আর লাভবান হতো ভারত। তাই এবার নিষেধাজ্ঞা পুনর্বিন্যাস করার বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলছেন তারা। এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে এবং বাংলাদেশের জেলেরা সকলেই এই সুফলটা পাবে বলে আমি বিশ্বাস করি। জেলেদের দাবি আমলে নিয়েই সময়সীমা 8 দিন কমিয়ে আনা হয়েছে বলছে মৎস্য বিভাগ। মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজননের জন্য সকল প্রকার নৌযান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সবাই সার্বিক সহযোগিতা করে আমরা এই আইন বাস্তবায়ন করব। এদিকে কক্সবাজারের জেলেরা বলছে নিষেধাজ্ঞা 1 মাস এগিয়ে আনায় বিপাকে পড়েছেন সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে, ট্রলার মালিক সহ মৎস্য আহরণ সংশ্লিষ্ট অনেকে। যেটা বন্ধ দিছে 1 মাস আগে থেকে দিয়ে দিছে এটা, তারপর আপনার কুরবানোর 2 দিন পরে এটা খুললে তখন বর্ষার মৌসুম। তো বর্ষার মৌসুম যখন এখানে সাগরে ঠলা যেতে পারবে না, তখন থেকে এখানে 1 মাস 2 মাস লসে থাকে। নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তার কথা বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। কার্যক্রমটি চলমান প্রক্রিয়া। বর্তমানে আমাদের নিবন্ধিত জেলের সংখ্যা হচ্ছে 64,781 জন। এর ভিতরে আমরা খাদ্য সহায়তা দিচ্ছি।